আমন্ত্রণ এই সপ্তাহে দিস টাইমে। স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম। গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রবিজ্ঞান বলে গণমাধ্যম শক্তিশালী হলে শক্তিশালী হয় গণতন্ত্র, আর শক্তিশালী গণতন্ত্র রাষ্ট্রকে করে শক্তিশালী, কার্যকর এবং উন্নয়নমুখী। বলা হয় জবাবদিহিতাহীন উন্নয়ন টেকসই হয় না সমাজে, রাষ্ট্রে। সাথে গণমাধ্যম জবাবদিহিতার মুখোমুখি করে রাষ্ট্রের উন্নতির স্তম্ভকে, অর্থাৎ নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগকে। কিন্তু বিশ্বজুড়ে গণমাধ্যম কতটুকু স্বাধীনতা ভোগ করে? প্রতি বছর ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। আজকের দিস টাইম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে কেন্দ্র করে ফ্রিডম অব দ্য প্রেস। স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত নিহত সংবাদকর্মীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে প্রতি বছর ৩রা মে পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ঘোষণা আসে এই দিবসটির। কিন্তু কি তার উদ্দেশ্য? উদ্দেশ্য হলো স্বাধীন গণমাধ্যমের পক্ষে সরকারগুলো যাতে তাদের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল থাকে তা মনে করিয়ে দেয়া। একই সাথে গণমাধ্যম কর্মীদেরকেও প্রেস ফ্রিডমের সাথে জড়িত ইস্যুগুলো এবং পেশাগত নৈতিক মানদণ্ডের বিষয়ে সচেতন করা। Freedom of expression is a human right that underpins every other freedom. A free, pluralistic and independent media is essential for its exercise. This is our message for World Press Freedom Day. Change in Arab countries has shown the power of aspirations for dignity when combined with new and old media. Across the world, powerful new voices are speaking out, especially young people, where they were silent before. This is why this year's World Press Freedom Day focuses on the theme of new voices, media freedom, helping to transform societies. As media moves into the virtual world, online journalists, including bloggers, are being harassed, attacked, and killed for their work. They must receive the same protection as traditional media workers. These goals inspired the first United Nations interagency meeting on safety of journalists and the issue of impunity that met at UNESCO on the 13th and 14th September 2011. On this basis, the United Nations has agreed on a plan of action to build a more free and safe environment for journalists and media workers everywhere. একই সাথে প্রেস ফ্রিডম বা মুক্ত স্বাধীন গণমাধ্যমের পক্ষে উদ্যোগ নেওয়ার প্রতি উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী মুক্ত গণমাধ্যম ইন্ডেক্স বা সূচক পর্যালোচনা করা। Journalists go to the most dangerous places to give voice to the voiceless. Media workers suffer character assassination, sexual assault, detention, injuries, and even death. We need leaders to defend the free media. This is crucial to counter prevailing misinformation, and we need everyone to stand for our right to truth. On World Press Freedom Day, I call for an end to all crackdowns against journalists, because a free press advances peace and justice for all. When we protect journalists, their words and pictures can change our world. এই যে সূচকের কথা বলছি, সেই সূচক বা ইন্ডেক্স আমাদেরকে দিচ্ছে এক ভয়াবহ চিত্র। যে কোনো সূচকেই গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এখন এক নাজুক অবস্থায়। সব সূচক বলছে গণমাধ্যম এবং সাংবাদিকরা পার করছে এক সংকটকাল। দেখে নেওয়া যাক তার কিছু তথ্য। গেল সপ্তাহে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম বিশ্ব সাংবাদিকতা বা বিশ্বের সংবাদ মাধ্যমগুলোর উপর ভিত্তি করে ইন্ডেক্স বা সূচক প্রকাশ করে। একই সাথে রিপোর্টার্স উইদাউট বর্ডারও প্রকাশ করে তাদের প্রতিবেদনগুলো বলছে তুরস্ক, উত্তর কোরিয়ার মতো দেশগুলোতে সাংবাদিকদের এক ভীতির জীবনে বসবাসের কথা। একই সাথে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও এই চিত্র বিশেষ সুবিধার না। সবচেয়ে ভীতির বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো উন্নত গণতান্ত্রিক দেশগুলোর চিত্র এবছর নানান সূচকে খারাপের দিকে। এবছর গণমাধ্যমের স্বাধীনতার সূচকে যুক্তরাজ্যের অবনমন হয়েছে 2 ধাপ। 180টি দেশের মাঝে যুক্তরাজ্যের অবস্থান এবার 40। গত 5 বছরেও প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ক্রমান্বয়ে খারাপের দিকেই গেছে যুক্তরাজ্য। অনেকের ভাষায় গণতন্ত্রের মোড়ল রাষ্ট্র যুক্তরাষ্ট্রের অবস্থান এবার 43। অবশ্য এর জন্য এবার বড় করেই দায়ী করা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। Let's rate the media's 100 days. Should we do that? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স বলছে সংবাদ মাধ্যমের জন্য সবচেয়ে নিরাপদ ও স্বাধীন রাষ্ট্রগুলো হচ্ছে নর্ডিক দেশগুলো। ইন্ডেক্সের প্রথম সারিতেই আছে ফিনল্যান্ড, আইসল্যান্ড। বলছিলাম শক্তিশালী গণতন্ত্রের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কথা।
বিশ্ব গণমাধ্যমের প্রতি বিষোদ্গার করার জন্য প্রতীকী মানুষে পরিণত হয়েছেন শক্তিশালী গণতন্ত্রের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 100 দিন পার করলেন মার্কিন মূল্যক শাসনের। এই 100 দিনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন তো করেননি, বরং বারবার হুঙ্কার দিয়ে যাচ্ছেন সংবাদ মাধ্যমগুলোর প্রতি। বিশ্ব বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের প্রতি তার এই হুঙ্কার শুধু তাদের জন্যই হুমকি নয়, পুরো বিশ্ব গণমাধ্যমের জন্যই হুমকি। ওয়াশিংটন পোস্ট, পলিটিকো সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমকে মার্কিন নির্বাচনের প্রচারণা চলার সময় নিষিদ্ধ করা হয়েছিল ট্রাম্পের প্রচার বহরে। রক্ষণশীল ফক্স নিউজ ছাড়া ঘেঁষতেই দেওয়া হচ্ছিল না কোনো গণমাধ্যমকে। নানান সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। বলা হয়েছিল গণমাধ্যমের প্রতি সহনশীল হওয়ার কথাও, কিন্তু আদতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমের প্রতি রুগ্ন মূর্তি দেখিয়ে যাচ্ছেন তিনি। গণমাধ্যম সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের 100 দিন পূর্তি উৎসবে বলেন, সংবাদ মাধ্যমগুলো তার সম্পর্কে ভুয়া ও বাস্তববর্জিত খবর প্রকাশ করছে। As you may know, there's another big gathering taking place tonight in Washington, D.C. Did you hear about it? A large group of Hollywood actors and Washington media are consoling each other in a hotel ballroom in our nation's capital right now. They are gathered together for the White House Correspondents' Dinner without the president. And I could not possibly be more thrilled than to be more than 100 miles away from Washington Swamp, spending my evening with all of you and with a much, much larger crowd and much better people, right? শুধু মন্তব্য করে ট্রাম্প তার দায়িত্ব শেষ করেননি, কাজেও দেখিয়েছেন। 1981 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পর ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউসের প্রতিবেদকদের ডিনার অনুষ্ঠানে যোগ দেননি। এ নিয়ে হচ্ছে সমালোচনা, হচ্ছে নানান হাস্যরস। You know Donald Trump doesn't drink, right? Does not touch alcohol, which is oddly respectable. But think about that. That means every statement, every interview, every tweet, completely sober. How is that possible? যুক্তরাষ্ট্র থেকে আসা যাক যুক্তরাজ্যে। একথা স্বীকার করতেই হবে, ইউরোপের বিভিন্ন দেশের মাঝে সামাজিক বাস্তবতায় যুক্তরাজ্যের অবস্থান অনেকটাই সহনশীল। নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুনের মাঝে থাকলেও যুক্তরাজ্যের সংবাদকর্মীরা এক ধরনের নিরাপত্তা বলয়ের মাঝেই থাকেন। তারপরে এই কথাও সত্য, গেল 5 বছরে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে যুক্তরাজ্যের অবস্থান নিচের দিকেই যাচ্ছে। এর বড় কারণ হিসেবে দেখা হচ্ছে জাতীয় নিরাপত্তার কথা বলে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোর স্বাধীনতার উপরে বেশ কয়েকবার হস্তক্ষেপ। ইনভেস্টিগেটরি পাওয়ার্স অ্যাক্ট, যেটাকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে চরম নজরদারি আইন হিসেবে দেখা হয়, কারণ এই আইনের বলে সাংবাদিক অথবা তাদের সোর্স বা তথ্যদাতা, বিশেষ করে হুইসেল ব্লোয়ারদের পর্যাপ্ত সুরক্ষা না দিয়ে তাদের উপর নজরদারি করা যাবে। This bill will govern all of the powers available to law enforcement, the security and intelligence agencies and the armed forces to acquire the content of communications or communications data. These include the ability to retain and acquire communications data to be used as evidence in court and to advance investigations, the ability to intercept the contents of communications in order to acquire sensitive intelligence to tackle terrorist plots and serious and organised crimes, the use of equipment interference powers to obtain data covertly from computers, and the use of these powers by the security and intelligence agencies in bulk to identify the most serious threats to the UK from overseas and to rapidly establish links between suspects in the UK.
গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, ব্রিটেনের সংবাদ মাধ্যমের জন্য দুটি হুমকি রয়েছে। একটি হলো ল কমিশন দ্বারা প্রস্তাবিত গুপ্তচর বৃত্তি অধ্যাদেশ, আর গুপ্তচর বৃত্তির সংজ্ঞাকে বিস্তৃত করে সাংবাদিকদের এর মাঝে ঢুকিয়ে দেয়া। ল কমিশনের এই প্রস্তাবিত অধ্যাদেশটি এখনও যুক্তরাজ্য সরকার বাতিল করে দেয়নি। I'm not a supporter of this bill. Not for technical reasons, but for reasons of principle, which I will come to. We feel her department has not responded in full to the criticisms of the 3 parliamentary committees, and it is therefore not yet in a fit state. There are many problems, but I would like to highlight 2 in particular. First, as the former Attorney General said, the Intelligence and Security Committee was heavily critical of the way in which privacy protections were articulated in the draft bill. In responding to the ISC's request for a new section dedicated wholly to privacy, the government has in effect done little more than change one word in a title. They have demonstrated precisely the point that the committee made when they described the privacy protections in the bill as an add-on. I share the committee's concerns. The powers authorised by this bill are formidable and capable of misuse. In the absence of a written constitution, it is only the subjective tests of necessity and proportionality that stand in the way of that misuse. সময় হয়েছে ছোট একটি বিরতির, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ দিস টাইমে। ইনভেস্টিগেটরি পাওয়ার অ্যাক্ট যুক্তরাজ্যের সংসদে পাশ হওয়া যতটুকু সংখ্যার, অনেকেই তার চেয়ে বেশি সংখ্যার দেখেন আইনটি সংসদে যেভাবে পাশ হলো, একরকম বাধাহীনভাবেই পাশ হয়ে যায় আইনটি। তারপরও আগেই বলেছি, যুক্তরাজ্যে সংবাদকর্মীরা এক ধরনের নিরাপত্তা বলয়ের মাঝেই থাকেন, নেই জীবনের ঝুঁকি। এই ঝুঁকি যে কী মাত্রার তা দেখা যায় রিপোর্টার্স উইদাউট বর্ডারের পরিসংখ্যানে। রিপোর্টার্স উইদাউট বর্ডারের হিসাব অনুসারে 2016 সালে সারা বিশ্বে 61 জন সাংবাদিক, 9 জন নেটজেন ও 8 জন মিডিয়াকর্মী প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি নিহত হয়েছেন সিরিয়ায় 11 জন, এর পরের অবস্থান মেক্সিকো, যেখানে নিহত হয়েছেন 10 জন, এবং ইরাকে মারা গেছেন 8 জন সাংবাদিক ও মিডিয়াকর্মী। চলতি বছরে এই পর্যন্ত 8 জন সাংবাদিক সহ 11 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশে দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল রয়েছেন, যিনি 2 ফেব্রুয়ারি ক্ষমতাসীন দলের একজন জনপ্রতিনিধির গুলিতে প্রাণ হারান। বিশ্বজুড়ে সংবাদকর্মীদের নিরাপত্তার চিত্র যখন এমন, তখন বাংলাদেশের প্রেক্ষাপটে তা খুব অস্বাভাবিক মনে হয় না। এই চিত্র এর থেকে অনেক বেশি ভয়াবহ যদি পেছনে ফিরে তাকানো যায়। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব মতে বাংলাদেশের স্বাধীনতার পর 4 দশকে সংবাদকর্মী নিহত ও হামলার সংখ্যা প্রায় 6.5 শতাধিক। সাগর সারোয়ার, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক। সাংবাদিক মানিক সাহা, বাবুল, ফতে ওসমানী বা সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যাকাণ্ড কোনোটিরই বিচার দেখেনি বাংলাদেশের মানুষ বা সাংবাদিক সমাজ, বরং বছরের পর বছর তদন্ত আর বিচারের দীর্ঘসূত্রিতায় ঘুরপাক খাচ্ছে হত্যাকাণ্ডের বিচারের দাবি। উসুল করে পাঞ্জাবি পরে চলে আসতো ভোরে, হাতুল লাগতো আমার বাসায় এসে বাবার সাথে একসাথে হাত ধরে নামাজ পড়তে যেত। আমি তাকে দেখতাম, ওই তো সবকিছু দেখে দেখাশোনা করে আসে। আম্মা কি খবর, তো নাই, মা মেয়ে নাই, কিছু নেই। গত 4 বছরে কোনো তদন্ত আমরা দেখিনি। উল্টা নানা ধরনের আসলে হয়রানিমূলক কার্যক্রম এগুলা হয়েছে, আমাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা বা বিভিন্ন সময় অন্য মাধ্যম থেকেও হয়েছে। আমরা দেখেছি মিথ্যা রিপোর্টও হতে দেখেছি, যেগুলা ভিত্তিহীন রিপোর্ট। কার এমন প্রভাব যে এত বড় প্রভাবশালী যে সরকারের কেউ দাবায় রাখে? সরকার এত ভয় পায় তাদেরকে দেখে। আজকে যদি সাগর রুনির বিচার হতো তাহলে সবার বিচার হতো, কিন্তু অন্য সব বিচার হচ্ছে, অথচ সাংবাদিকদের কোনো বিচারের কোনো ইয়ে নাই। মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে 2016 সালে বাংলাদেশে 117 জন সাংবাদিক নির্যাতন, হয়রানি, হত্যার হুমকির শিকার হয়েছেন। 2001 সাল থেকে 2017 সাল পর্যন্ত 16 বছরে বাংলাদেশে 28 জন সাংবাদিক নিহত হয়েছেন। এবছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 2 ধাপ নেমে 146-180 দেশের মাঝে।
যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি বলছে ১৯৯১ সালের পর থেকে বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এই সময়ে সবচেয়ে বেশি নাজুক অবস্থায় আছে। The government in Bangladesh, the current government, is trying to move in the direction of the dictatorial governments. Fortunately, the people of Bangladesh have not allowed it to do that yet. And I hope that, the freedom of speech, the exercise of the right to freedom of speech will continue to be a kind of, barrier against the government to move and become fully dictatorial. But the intention appears to be there because, they have actually, stopped international organizations, Amnesty from going to Bangladesh. They are, putting pressures on the editors, on journalists, on human rights defenders to say what they know about the situation. So all of these things are really, signs that a government is not a government that allows freedom of speech. আমাদের হাই কমিশনে মিডিয়ার অনেকজন অ্যাপ্লাই করে, আগে দেরি হতো। আমি এখানে আসার পর আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে এই পদ্ধতিগুলো লম্বা পদ্ধতি, সময় মতো সাংবাদিকরা যেতে না পারলে নিউজ হবে না। উনি আমাকে বলেছে আমরা কেন দেরি করব, আমাদের তো লুকানোর কিছু নাই। সো যারা এগুলো বলছে অ্যামনেস্টি আমি দেখেছি, আমি খুব দুঃখের সাথে বলবো যে অ্যামনেস্টি শুধু যুদ্ধ অপরাধীদের বিচারদের পক্ষেই ছিল না, আজকে পুরোপুরি মিথ্যা একটা বানোয়াট জিনিস তৈরি করেছে। আই উইল ইনভাইট এভরিবডি টু গো টু বাংলাদেশ পার্সোনালি অ্যান্ড মেক আউট ফর ইয়োরসেলফ যে অ্যামনেস্টি যে রিপোর্ট সেটা সত্যি না মিথ্যা। তথ্য প্রযুক্তি আইনের নামে প্রণয়ন করা হয়েছে ৫৭ ধারা, যে ধারায় কাউকে গ্রেপ্তার করা হলে তা জামিনযোগ্য নয়, যার বলি এরই মাঝে হয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক সম্পাদক। I don't think this is a democratic Bangladesh. This Bangladesh is only for fundamentalists. The open thinker and writers, they are very restricted. Young people, the next generation writers got serious message that they are also going to be killed. বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় সূত্র অনুসারে বর্তমানে বাংলাদেশে নতুন ১,৬৪৭টি পত্রিকা নিবন্ধিত হয়েছে। বেসরকারিভাবে ৩৬টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন সহ ২৪টি FM রেডিও এবং ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এই যে অনুমোদন দেয়া বা চালু গণমাধ্যম, তার পাশাপাশি বিভিন্ন সরকারের সময় বন্ধ হয়েছে অনেক সংবাদ মাধ্যমও। গ্রেপ্তার হয়েছেন সম্পাদকরা, মামলার শিকার হয়েছেন অনেকেই। বিভিন্ন গবেষণা বলছে বাংলাদেশের গণমাধ্যমের উপর এক ধরনের অলিখিত নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। কখনো দেয়া হচ্ছে উন্নয়নের দোহাই, কখনো বলা হচ্ছে আইনি প্রক্রিয়ার কথা। গণমাধ্যম হিসেবে আমরা বলতে চাই, সংবাদ মাধ্যম যে সীমাবদ্ধতা বা ভুলের ঊর্ধ্বে তা নয়, তবে সেই পেশাদারিত্ব তৈরি হবে গণমাধ্যমের স্বাধীনতার মধ্য দিয়েই। আদতে গণমাধ্যম শক্তিশালী হলে শক্তিশালী হবে গণতন্ত্র, শক্তিশালী হবে রাষ্ট্র, উঠে আসবে সুবিধাবঞ্চিত নির্যাতিত মানুষের কথা। আজকের দিস টাইম এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।